কাউন্সিলর পদ হারালেন ইরফান সেলিম। নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার মামলায় দীপু 3 দিনের রিমান্ডে। বরগুনায় রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 11 আসামির বিভিন্ন মেয়াদের সাজা, খালাস 3 জন। সড়ক নির্মাণের সময় পরিবেশ প্রকৃতির ক্ষতি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর, 1 থেকে 3 প্রকল্প অনুমোদন। বিচার প্রশাসনে অভিজ্ঞতা বিনিময় করবে বাংলাদেশ, ভারত আইনমন্ত্রীর সাথে নতুন হাই কমিশনারের সাক্ষাৎ। এবং কর্মস্থলে যোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করোনায় আটকে পড়া প্রবাসীদের, 2 মন্ত্রণালয়ের স্মারকলিপি। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি তাজনুপা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফের উপর হামলা মামলার প্রধান আসামি ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে 1 বছরের কারাদণ্ড দিলে ইরফানকে বরখাস্ত করা হয়। এদিকে ইরফান ও তার 3 সহযোগীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রভাবমুক্তভাবে করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ নুরুন নবীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানের উপর হামলা মামলার প্রধান আসামি ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ র্যাবের অভিযানে গ্রেফতার হন সোমবার। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে ইরফান ও জাহিদকে 1 বছর করে কারাদণ্ড দেন। আর দণ্ডিত হওয়ার কারণে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। কেউ আইন রুখতে নয়, আইনে যেভাবে আছে সে তাকে বরখাস্ত করার পরে তার বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। নৌবাহিনী কর্মকর্তার উপর হামলা মামলায় এজাহারভুক্ত 4 আসামির অন্য 2 জন হলেন মিজানুর রহমান ও এবি সিদ্দিক দীপু। সোমবার মিজানুরকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। আর মঙ্গলবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে টাঙ্গাইল থেকে গ্রেফতার হন এবি সিদ্দিক দীপু। আসামিদের গ্রেফতার ও মামলা তদন্ত নিয়ে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। আসামি গ্রেফতার করা শেষ, এখন এটার সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করব এবং দ্রুত তদন্ত শেষ করে আমরা বিচারের জন্য আদালতে সোপর্দ করব। এখানে কোনো প্রভাব খাটানোর কোনো চেষ্টাও কেউ করবে না। সুষ্ঠুভাবে যেভাবে তদন্ত করার দরকার, যেভাবে একজন অপরাধীকে বিচারের আওতায় আনার দরকার, ঠিক একইভাবে আনা হবে, কাউকে ছাড়তে হবে না। মামলার নথি দেখে প্রয়োজনে গোয়েন্দা পুলিশের কাছে তদন্তের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান পুলিশ কমিশনার। প্রয়োজন মনে করলে এটি ডিবিতে নিয়ে আসা হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নৌবাহিনী কর্মকর্তার উপর হামলা মামলার প্রধান আসামি সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রিমান্ড শুনানি হবে বুধবার। এদিকে ইরফান ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে 2টি মামলা করেছে র্যাব। অন্যদিকে টাঙ্গাইলে গ্রেফতারের পর ইরফানের সহযোগী দীপুকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আরেক সহযোগী মিজানুরের 1 দিনের রিমান্ড শুরু হয়েছে। আহমেদ বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। সোমবার রাজধানীর কলাবাগান ক্রসিংয়ে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান। পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ। মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার 3 সহযোগীর নাম উল্লেখ করেন তিনি। সোমবার লালবাগে হাজী সেলিমের বাসভবনে অভিযান চালিয়ে ইরফান ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে গ্রেফতার করে র্যাব। অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মদ, দূরবীন, বিয়ার, ইয়াবা, ওয়াকিটকি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অস্ত্র ও মাদক রাখার অভিযোগে ইরফান ও জাহিদকে 1 বছরের কারাদণ্ড দেন। সোমবার রাতেই তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। মঙ্গলবার ইরফান ও জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় 2টি মামলা করে র্যাব। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে তাদের। গুলি ভর্তি 2টি বিদেশি অস্ত্র,
এবং মাদক রাখার দায়ে র্যাব বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানায় অভিযুক্ত দুজনকে আসামি করে র্যাব 2টি মামলা দায়ের করেছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে টাঙ্গাইলে গ্রেফতার হওয়া নৌবাহিনী কর্মকর্তার উপর হামলা মামলার আরেক আসামি এবি সিদ্দিক দীপুকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ আজকে যে আসামি দীপু তাকে আদালতে হাজির করেছিল এবং পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে সেটাও বের হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে, এই জন্য আদালত সেই রিমান্ড মঞ্জুর করেছে। মামলার আরেক আসামি গাড়ি চালক মিজানুর রহমানকে 1 দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। এ মামলার মোট আসামি 7, এর মধ্যে 3 জন অজ্ঞাত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে 3 জনকে। রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, আর আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 63 কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান রিফাত শরীফ হত্যা মামলা রায় ঘোষণা করেন। রায়ে রাশিদুল হাসান রিশান, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ রাইহান, অলিউল্লাহ অলি, নাইম ও তানভীর হোসেনকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। 5 বছর করে কারাভোগের সাজা দেয়া হয়েছে জয়চন্দ্র সরকার চন্দন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, সাইয়দ মারফুবিল্লাহ ওরফে মহিবুল্লাহকে। এছাড়া প্রিন্স মোল্লাকে দেয়া হয়েছে 3 বছরের কারাদণ্ড। খালাস দেয়া হয়েছে আরিয়ান হোসেন শ্রাবণ, রাতুল শিকদার জয় ও মারুফ মল্লিককে। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমি আমার পরিবার সহ সবাই এই রায়কে স্বাগত জানাই এবং এই রায়ে আমরা সবাই খুশি। গডফাদারেরা কিশোর অপরাধীদেরকে ব্যবহার করতেছে, যেহেতু তাদের সাজা কম, এই জন্য বিজ্ঞ আদালত অভিমত দিয়েছেন যে এই কিশোর অপরাধীদের সাজা বৃদ্ধি করা উচিত। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী ও দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। আমার ছেলে সহ অন্য যারা আছে আসামি শিশু তাদের সবাই খালাস হবে। তাদের অভিভাবকদের সাথে আলোচনা করে এটা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিব। এর আগে গত 30 সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় হয়। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড হয়। খালাস দেয়া হয় 4 জনকে। গত বছর 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাস্তবায়নাধীন প্রকল্পের কর্মকর্তাদের হঠাৎ বদলি হলে নতুনদের দ্রুত প্রশিক্ষণ দেবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেন একনেট চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক নির্মাণের সময় পরিবেশ ও প্রকৃতির ক্ষতি না করারও নির্দেশ দেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক বৈঠকে গণভবন থেকে যুক্ত হন চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৫,১৮৯ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে 3টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সোনাপুর সোনাগাজী চট্টগ্রাম সড়ক উন্নয়ন ও এলেঙ্গা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণে 2টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়ন সহ সড়ক নিরাপত্তার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব। পুরো টাকায় সরকারের তহবিল থেকে দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং এই কথাও বলেছেন যে সিটি কর্পোরেশনগুলা বা স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এজন্যে আস্তে আস্তে করে কিভাবে কোন লেভেলে কোন প্রতিষ্ঠান কি করবে, কিভাবে অর্গানাইজেশন থাকবে, এটা পুরাটা রিভিজিট করতে হবে। সড়ক নির্মাণের সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা তুলে ধরেন সচিব। যে নির্দেশনা উনি দিয়েছেন সেটা হলো রাস্তা তৈরির সময় খেয়াল রাখতে হবে যে পানি চলাচল যেন কোনোভাবেই ব্যাহত না হয়। পর্যাপ্ত পরিমাণে ব্রিজ, কালভার্ট এবং পানি চলাচলের ব্যবস্থা করতে হবে এবং কোনো ক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয় তাহলে রাস্তা এলিভেটেড করতে হবে। 3 প্রকল্পে 2,855 কোটি টাকা সরকারি অর্থায়ন এবং বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 2,270 কোটি টাকা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
আইন ও বিচার প্রশাসনে পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ এবং ভারত একসঙ্গে কাজ করবে। নতুন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় করোনা পরিস্থিতিতে বাংলাদেশের বিচারিক কাজের প্রশংসা করেন ভারতীয় হাই কমিশনার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজধানীর গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দুই দেশের পারস্পরিক বিভিন্ন ইস্যুতে ঘণ্টাব্যাপী কথা বলেন তারা। পরে আইনমন্ত্রী জানান, উত্তরোত্তর দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে, বিনিময় হবে অভিজ্ঞতা। ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামোটা প্রায় একই। বিচারক এবং বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে যাতে পরস্পর সহযোগিতার জন্য এবং প্রশিক্ষণের জন্য আমাদের যেই ইনস্টিটিউশনগুলি আছে সেইগুলি কাজ করে এবং কাজ করবে, সেই সব বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সাক্ষাতে করোনা মোকাবেলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। Both countries did a remarkable job despite the risk to judges and judicial officials working during the pandemic. They continued to deliver justice to the people. So much to learn from Bangladesh in that. বাংলাদেশ ভারতের ঐতিহাসিক বন্ধু উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সহযোগিতায় কোনো প্রতিবন্ধকতা নেই বলেও জানান ভারতীয় হাই কমিশনার। That we can learn from each other. প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কর্মস্থলে যোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন করোনায় আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন তারা। সংকট সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান প্রবাসীদের। রাসেল খানের রিপোর্ট। ছুটিতে দেশে আসার পর করোনা পরিস্থিতিতে আটকে যায় প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরা। লকডাউন তুলে নেওয়ার পর সৌদি আরব সহ কিছু দেশে শ্রমিকদের ফিরিয়ে নিতে শুরু করে। তবে বাহরাইন, ব্রুনেই সহ বেশ কিছু দেশে কাজ করা শ্রমিকরা এখনো ফিরতে পারেননি। করোনায় আটকে পড়া শ্রমিকদের কর্মস্থলে ফেরত নেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন। দীর্ঘদিন কর্মস্থলে যোগ দিতে না পারায় সংকটে পড়েছে বাহরাইন ফেরত প্রায় 3000 শ্রমিকের পরিবার। সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তারা। 6 মাস হয়ে গেছে, আমাদের ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমাদেরকে সুন্দরভাবে কিভাবে যেতে পারি সে ব্যবস্থা করে দেওয়ার জন্য। একই দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন ব্রুনেই ফেরত প্রবাসীরা। সব প্রস্তুতি সম্পন্ন করার পরও যাত্রা অনিশ্চিত কিছু সৌদি প্রবাসীর। তারা একবার বলতেছে যে ভিসা ক্যান্সেল করতে হবে, আরেকবার বলতেছে ভিসা ক্যান্সেল করতে হবে না। তো এখন তারা এইভাবে আমাদের ভাই এক একজনকে বইলা বিভ্রান্তিতে ফালাই দিতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের দিক সুদৃষ্টিতে তাকায় তাহলে স্ট্যাম্পিংদারি 25,000 ব্যক্তি আমরা সৌদি আরবে যেতে পারি। কর্মসূচি শেষে সার্বিক সহযোগিতা কামনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে কোভিড-19-এ গত 24 ঘন্টায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5838 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 234তম দিনে 111টি ল্যাবে 12,617টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1335 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,01,586 জন। নতুন 1,523 জন সহ সুস্থ হয়েছেন 3,18,123 জন। দেশে সুস্থতার হার শতকরা 79.22% এবং মৃত্যুর হার 1.45%। করোনায় পুরুষ মৃত্যুর হার 76.98% এবং নারীর মৃত্যু হার 23.02%। পুনর্বিচারে গেল অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলা। কয়েকটি আইনি ত্রুটি ও জটিলতার কারণ দেখিয়ে রাষ্ট্রপক্ষ পুনর্বিচারের আবেদন করে মঙ্গলবার, আর রায় হয়নি। আবেদন গ্রহণ করে ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম নতুন করে অভিযোগ গঠনের শুনানির জন্য 4 নভেম্বর তারিখ ধার্য করে দেন। 2016 সালের 20 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ SM জিয়াউর রহমান। এই মামলায় 5 আসামির মধ্যে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 3 জঙ্গি কারাগারে আছে।
রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 186 জনের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর আদেশ দেন। আগামী 22 মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাজধানীর মতিঝিলের সরকার বিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ এবং বিআরটিসি বাসে আগুন দেওয়ার অভিযোগ এই মামলা হয়। তদন্ত শেষে 2014 সালে 30 এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে লাইব্রেরি সহ ভাষা জাদুঘর নির্মাণে হাইকোর্টের রায় বাস্তবায়ন হয়নি 11 বছরেও। জনস্বার্থে দায়ের করা মামলাটির আইনজীবী বলছেন, রায় বাস্তবায়ন না হওয়া আদালত অবমাননা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, রায় বাস্তবায়নের কাজ চলছে, নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। বিস্তারিত শাকের আর্যুর রিপোর্টে। ভাষা সৈনিকদের স্মরণে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনার ফেব্রুয়ারি মাস ছাড়া সারা বছরই অবহেলায় পড়ে থাকে শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা গাম্ভীর্যতা রক্ষায় বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে 2010 সালে শহীদ মিনারের মর্যাদা, ভাব গাম্ভীর্য ও পবিত্রতার সংরক্ষণের নির্দেশনা চেয়ে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের চূড়ান্ত শুনানি শেষে 2010 সালের 25 আগস্ট হাইকোর্ট 8 দফা নির্দেশনা সহ রায় দেন। রায়ে নির্দেশনা দেয়া হয়, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরি সহ ভাষা জাদুঘর নির্মাণ করতে হবে। ভাষা আন্দোলন সম্পর্কে ইতিহাস সন্নিবেশিত করে বাংলা ও ইংরেজি ভাষায় ব্রুশিয়ার তৈরি করে জাদুঘরে রাখতে হবে। বিষয়টি চলমান তদারকিতে থাকবে বলেও জানান আদালত। 2012 সালে একবার আদালত অবমাননার অভিযোগও আনা হয়, ব্যাখ্যাও দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রিটকারীর আইনজীবী বলেন, কিছু নির্দেশনা আংশিক বাস্তবায়ন হয়েছে, কিছু নির্দেশনার কিছুই এখনো বাস্তবায়ন হয়নি। দুর্ভাগ্যজনক যে 1 দশক হওয়ার পরেও আদালতের একটা রায় বাস্তবায়ন হয় না। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিন্তু দায় আছে। আদালতের রায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দ্রুতই আদালতে বিবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আবেদন করবেন তিনি। যারা এটি করছেন না তারা কিন্তু ইতিমধ্যে আদালত অবমাননার করেছেন। আদালত অবমাননা আপনাদের হয়েছে এবং আদালত অবমাননার জন্য যদি এটা আপনারা চূড়ান্তভাবে না করেন দ্রুত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অভিযুক্ত হবে। তবে রায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পরিকল্পনা রয়েছে শহীদ মিনারকে ঘিরে। শহীদ মিনার এখন বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। শহীদ মিনারের চতুর্দিকে, বিশেষ করে তার সামনের উন্মুক্ত প্রান্তর, সে বিষয়গুলো ভাবা হচ্ছে। সাধারণত আমাদের মাস্টার প্ল্যান 15 বছরে বাস্তবায়ন হবে। বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চ ওই রায়ের সঙ্গে সরকারকে 8 দফা নির্দেশনা দিয়েছিলেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাসীনরা স্বেচ্ছাচারী হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী যুব দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, ক্ষমতার নৈতিক ভিত্তি নেই বলেই সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। জনগণের দাবি মেনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান বিএনপির এই নেতা। যে সরকারের ক্ষমতার নৈতিক ভিত্তি নেই, সেই সরকারের আমলে তার মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত হয় এবং সবাই স্বেচ্ছাচারী হয়ে যায়। বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আগের জায়গায় ফিরিয়ে আনা এবং টেকসই করাই করোনা মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন আলোচনায় বক্তারা সহযোগী সদস্যকে বিনা শর্তে ঋণ দেওয়ার তাগিদ দেন। তবে ঋণ পাওয়ার চেয়েও আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং মেশিনারি সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। করোনার মধ্যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও পার্শ্ববর্তী দেশের তুলনায় জনগণের গড় রেমিটেন্স কম বলেও মন্তব্য করেন তারা। The compensatory finance may come in the form of global. চট্টগ্রামে আলুর বাজার স্থিতিশীল রাখতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে আলু বিক্রির অভিযোগে 10 আড়তদারকে 1,40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। কয়েক সপ্তাহ ধরেই আলুর দাম চড়া। এমন প্রেক্ষাপটে প্রতি কেজি আলুর খুচরা মূল্য 35 টাকা এবং পাইকারিতে 30 টাকা নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। চট্টগ্রামের বাজারে এর প্রভাব পড়েনি।
নির্ধারিত দামের চেয়ে 15 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে আলু। এমন অবস্থায় অভিযান শুরু করে জেলা প্রশাসন। সকালে নগরীর রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগে 10 আড়তদারকে 1,40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তারা আমাদেরকে কোনো ধরনের বিক্রয় রসিদ দেখাতে পারে নাই এবং আমাদের কাছে কিছু অভিযোগও রয়েছে যে তারা আপনার খুচরা ব্যবসায়ীদের কাছে কোনো ধরনের বিক্রয় রসিদ তারা প্রোভাইড করতেছে না। তো যার ফলে আমরা বুঝতে পারতেছি যে এখানে তারা একটা কারসাজি করতেছে। এদিকে আড়তদাররা অভিযোগ করেন, মুন্সিগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলের আলু মজুতদাররা বাড়তি দামে আলু বিক্রি করছে। কোনো রসিদ না দেওয়ার অভিযোগও করেন তারা। যারা এখানে সাধারণ বিক্রেতা আছে অত ব্যাপারী আছে, ওরা ওখান থেকে মাল খরিদ করিয়ে নিয়ে আসে। এখনও আজকেও শুনতেছি নাকি ওখানে 36 টাকা 35 টাকা ওখানে চলতেছে। ব্যাপারীদেরকে দেয় না, ওখানে কোল্ড স্টোরেজ শেডের মধ্যে আলু থাকে, ওখান থেকে ওরা ফরওয়ার্ড কেনা হয়, ওদেরকে কোনো স্লিপ দেয় না। পাইকারি বাজারের পাশাপাশি হিমাগার ও গুদামে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। সকালে সংগঠনের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুমের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই সময় দেশ গঠনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কৃষক লীগের ভূমিকা তুলে ধরেন সংগঠনের সভাপতি। এদিকে মুজিব শতবর্ষের থিম সং পরিবেশন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠনের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এরপর শোভাযাত্রা নিয়ে 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তারা আপনাদেরকে গাইডলাইন দিবে, আপনারা ওইভাবে অনুষ্ঠানের এমএলএম ব্যবসায়ের নামে প্রতারণা করে 1427 জনের কাছ থেকে 6 কোটির অধিক টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, সোপান প্রোডাক্ট লিমিটেড এবং সোপান প্রপার্টিজ লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারক চক্রটি। পরে তারা গ্রাহকদের কাছ থেকে গত 8 মাসে মূলধন সহ 250% টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো উত্তরের একটি টিম অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতা গাজী মহিউদ্দিন সহ 3 জনকে গ্রেফতার করে। রংপুরের হারাগাছে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 2 নারী আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আলিয়া বেগম মেঘলা ও শম্পা নামের এই 2 আসামিকে আদালতে হাজির করা হলে রংপুরের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা এই আদেশ দেন। আদালত পরবর্তী শুনানির জন্য 26 নভেম্বর দিন ধার্য করেন। এদিকে ধর্ষণের বিচার দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে কয়েকটি সংগঠন। অন্যদিকে মামলার প্রধান আসামি ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুকে হারাগাছ থানা পুলিশ এখনও পিবিআর কাছে হস্তান্তর করেনি। আমরা শতভাগ নিরপেক্ষভাবেই তদন্তটি করব। এখানে যদি কেউ সংশ্লিষ্ট থাকে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং আমরা সেই ব্যবস্থাটি নিব। এবং সেই জন্যই একটি আপনি জানেন যে এই মামলাটি আমাদের আজকেই দেয়া হলো যে আমরা যেন সেটি নিশ্চিত করি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ হলো ঠাকুরগাঁওয়ে কোনো তোয়াক্কা করছে না শিকারীরা। ফাঁদ পেতে ধরা হচ্ছে বন্য পাখি, পরে খাঁচাবন্দি করে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে হাটবাজারে। ঠাকুরগাঁওর প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মতজামান। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জলাশয় ও বিস্তীর্ণ ফসলের মাঠে অনেক বিরল প্রজাতির পাখির বিচরণ। বিশেষ কায়দায় এসব পাখি শিকার করা হচ্ছে। বিক্রি হচ্ছে জেলার বালিয়াডাঙ্গি লাহিড়ি হাটে। প্রতি জোড়া টিয়া 800 টাকা, ঘুঘু 450 টাকা এবং বিভিন্ন প্রজাতির বক বিক্রি হচ্ছে 300 টাকা জোড়া। অথচ 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি 1 লাখ টাকা জরিমানা, 1 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। পাখি ধরে বাজারে বিক্রি করতে হবে, 400-500 একটা পাখি বিক্রি করে। বাধা দিলে কাকে কি বলবে, কারো কথা তো কেউ শোনে না, নেতা খাতা ধমক দেয়,
পাখি নিধন বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর হস্তে এই বন্যপ্রাণী নিধন দমন করা উচিত। পাখি বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর বন বিভাগ জানিয়েছে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ থেকে এটা মনিটরিং করছি আমরা, আমার চৌকিদার গ্রাম পুলিশ এটা মনিটরিং করে আমরা প্রতিহত করার চেষ্টা করি। আমরা যদি কোথাও জানতে পারি যে কেউ পাখি শিকার করতেছে, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে সেটার প্রয়োজনীয় আমরা ব্যবস্থা নিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাখি শিকার বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। রত্না জামান, 21 টেলিভিশন। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সাধারণ মানুষের জন্য আগামী দিনে এফডিআর ও সঞ্চয়পত্রের বদলে বিনিয়োগের সবচেয়ে ভালো ক্ষেত্র হবে মিউচুয়াল ফান্ড ও বন্ড। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এমনটাই জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। তিনি বলেন, এর লক্ষ্যে বন্ড ও মিউচুয়াল ফান্ড খাতে অনেক পুনর্গঠন করা হয়েছে। প্রায় সব মিউচুয়াল ফান্ডে এখন কমপক্ষে 10% ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে অতটা ভালো বুঝেন না বা পারেন না, তাদের জন্য সারা পৃথিবীতে হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং এই মুহূর্তে আমি দেখেছি যত মিউচুয়াল ফান্ড আমাদের দেশে আছে, এই মুহূর্তে সবার সক্ষমতা আছে 10 থেকে 18% পর্যন্ত ডিভিডেন্ড দেওয়ার, এবং তারা কেউ কেউ দিচ্ছেও। আমরা এই মাস থেকে দেখতে পাবো কেউ কেউ দিচ্ছে। জানাবো খেলার খবর। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মার্সেল BSPA স্পোর্টস কার্নিভাল 2020 শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন এককের শিরোপা জেতেন মুকুল আহমেদ। ফাইনালে মোস্তাক আহমেদ খানকে হারান তিনি। কার্নিভালের 6টি ডিসিপ্লিনে 9টি ইভেন্টে অংশ নিচ্ছেন খেলোয়াড়রা। এর আগে সকালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি BSP এর আয়োজনে উডেন ফ্লোর জিমনেশিয়াম কার্নিভালের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ সভাপতি KM শহীদুল্লাহ। এদিকে BSPA স্পোর্টস কার্নিভালে ব্যাডমিন্টন দ্বৈতে খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বার্তা 24-এর সাংবাদিক ও ক্রীড়া লেখক সমিতির সদস্য মোস্তাক আহমেদ খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু লেখালেখি নয়, সময় সুযোগ পেলেই খেলতে নেমে পড়তেন 55 বছর বয়সে ক্রীড়া পাগল মোস্তাক আহমেদ। BSPA স্পোর্টস কার্নিভালে ব্যাডমিন্টন এককে রানার্স আপ হবার পর দ্বৈতের সেমিফাইনাল খেলার সময় জীবনের কাছে হেরে যান তিনি। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন মোস্তাক আহমেদ। ওয়ার্ল্ড ইউথ দাবা অনলাইন চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতায় অনূর্ধ্ব 16 ও 18 বিভাগে অংশ নেন প্রতিযোগীরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনলাইনে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য লড়ছেন দাবারুরা। উদ্বোধনী দিনের আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহ সভাপতি KM শহীদুল্লাহ। এই সময় দাবার উন্নয়নে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার নিয়মিত আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। শেষ করছি অমর শিল্পী আব্বাস উদ্দিন আহমেদকে স্মরণ করে। আবহমান বাংলার প্রাণের সব গানের এই শিল্পীর 120তম জন্মদিন আজ। 1901 সালের 27 অক্টোবরে তিনি ভারতের কুচবিহারে জন্মগ্রহণ করেন। ভাওয়াইয়া, জারিসারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, দেহতত্ত্ব, পালা গান সহ সঙ্গীতের নানা শাখায় ছিল তার সরব উপস্থিতি। স্বদেশী এবং উর্দু গানেও ছিলেন সমান দক্ষ। মাত্র 58 বছর বয়সে পরলোক গমন করেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট।
আব্বাসউদ্দিন আহমেদ। 1901 সালে পশ্চিমবঙ্গের তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণশিল্পী। বলরামপুর প্রাইমারি, পরে রাজশাহী কলেজে পড়ালেখা করেন তিনি। ছোটবেলা থেকে গ্রাম বাংলার পালা গান আর ভাওয়াইয়া গানের ভক্ত আব্বাসউদ্দিন খুব কম সময়েই জনপ্রিয় হয়ে ওঠেন। কণ্ঠশিল্পী হিসাবে তার খ্যাতি ভারত জুড়ে। তার দরদ ভরা সুরে পল্লীগীতি আজও অদ্বিতীয়। 1931 থেকে 1947 সাল পর্যন্ত কলকাতায় বসবাস করেন আব্বাসউদ্দিন। তিনি 20 বছর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহচর্য ছিলেন। তার গানের পাশাপাশি গোলাম মোস্তফা আর কবি জসিমউদ্দিনের গানও গেয়েছেন আব্বাসউদ্দিন। 1947 সালে তিনি ঢাকা ফিরে আসেন এবং সরকারের প্রচার দপ্তরে চাকরি নেন। তার গানে মুগ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আব্বাসউদ্দিনের রেকর্ড করা গানের সংখ্যা প্রায় 700। ও কি গাড়িয়াল ভাই, তোরসা নদী উথাল পাতাল, কারবা চলে নাও, প্রেম জানে না রসিক কালাচান, মাঝি বাইয়া যাও সহ অসংখ্য গান বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। আব্বাসউদ্দিন আহমেদ খুব ছোটবেলা থেকেই তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন। তিনি গান শুনেই মুখস্থ করতে পারতেন। উনি যখন স্কুলে যেতেন তখন ওই দল বেঁধে গ্রামের জমিতে যে কিষানেরা গান করতেন, সেই গান শুনেই তিনি গান শেখার প্রতি আগ্রহী হয়েছিলেন। অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স, শিল্পকলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পদকে ভূষিত হন। তার 58 বছরের জীবন অবসান হয় 1959 সালের 30 ডিসেম্বর। স্বল্প সময় সঙ্গীতে আব্বাসউদ্দিন যে অবদান রেখে গেছেন তা যুগ যুগ ধরে বাঙালি স্মরণ করবে। আমার মাথার বেনি বদল দেব তারে আয়না দে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাউন্সিলর পদ হারালেন ইরফান সেলিম। নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার মামলায় দীপু 3 দিনের রিমান্ডে। বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 11 আসামির বিভিন্ন মেয়াদের সাজা, খালাস 3 জন। সড়ক নির্মাণের সময় পরিবেশ প্রকৃতির ক্ষতি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 3 প্রকল্প অনুমোদন। বিচার প্রশাসনে অভিজ্ঞতা বিনিময় করবে বাংলাদেশ ভারত। আইনমন্ত্রীর সাথে নতুন হাই কমিশনারের সাক্ষাৎ। কর্মস্থলে যোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি। করোনায় আটকে পড়া প্রবাসীদের 2 মন্ত্রণালয়ের স্মারকলিপি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।